আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা ভেক্টর আজকে লেকচার ৬টা পড়ব। ৬ নম্বর লেকচার আমাদের আজকে। তো আমি ক্লাসটা শুরুতেই একেবারে গত ক্লাসে যা পড়ছিলাম সেই গত ক্লাসের কন্টেন্টটা একটু রিভিউ করব। কারণ গত ক্লাসের যে কন্টেন্টটা এই উপাংশের মাধ্যমে যে লব্ধি নির্ণয় করার ব্যাপারটা আছে এইটা খুব বেশি কাজে লাগে আমাদের। সো এই কারণে আমি গত লেকচারে উপাংশের মাধ্যমে যে ভেক্টরের লব্ধিটা নির্ণয় করেছিলাম সেই কনসেপ্টটা একটু রিভিউ করে তারপর ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো। সো গত ক্লাসে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ধরেন কোথাও এক জায়গায় যদি একাধিক ভেক্টর থাকে, ধরেন একটা ভেক্টর আছে F1, এই ভেক্টরটা ধরেন এখানে থিটা অঙ্কন করে আছে। একটা ভেক্টর আছে F2, এই ভেক্টরটা এখানে থিটা 2 কোণ করে আছে। একটা ভেক্টর আছে F3, এই ভেক্টরটা এখানে থিটা 3 কোণে আছে। এরকম তিনটা না, অসংখ্য ভেক্টর থাকতে পারে। আমাদের যে এখনকার সূত্রটা আমরা দেখব, যেটা গত ক্লাসে আমি ডিটেলস দেখিয়েছিলাম এবং একটা ম্যাথও করিয়েছিলাম, সেটা দিয়ে আসলে একাধিক মানে হচ্ছে 10, 20, 25, 30, 50 যত ভেক্টরই থাকুক না কেন তার লব্ধি বা যোগফল নির্ণয় করা সম্ভব। এখন ধরেন এই সবগুলা ভেক্টরের যে যোগফল বা লব্ধি সেটা হচ্ছে আমি ধরলাম এফ। তাহলে এই এফটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে চলেন ভেক্টরগুলোকে আমরা দুইটা উপাংশে ভাগ করি। উপাংশ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেক্টরের কত অংশ আছে, ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের কত অংশ আছে। তাহলে আমরা যদি এফ ওয়ান ভেক্টরটাকে লিখতে যাই, এফ ওয়ান ভেক্টর মানে হচ্ছে এফ ওয়ান কস থিটা ওয়ান ইন্টু আই। দেখেন, এক্স অক্ষ বরাবর যদি দেখি এফ ওয়ানের জন্য এক্স অক্ষ বরাবর ভূমিতে কতটুকু আছে, এফ ওয়ান কস থিটা ওয়ান, আর এক্স অক্ষ বরাবর আছে বলে এখানে কি লিখছি, আই লিখছি, প্লাস এফ টু, সরি এফ টু না, এফ ওয়ান সাইন থিটা ওয়ান জে, এটা এফ ওয়ান ভেক্টর। এরপর এফ টু ভেক্টরটা হচ্ছে এফ টু কস থিটা টু আই প্লাস এফ টু সাইন থিটা টু জে। এফ থ্রি ভেক্টরটা হচ্ছে এফ থ্রি সাইন থিটা থ্রি আই প্লাস এফ থ্রি সাইন থিটা থ্রি জে। এখন আমরা এই তিনটা ভেক্টরকে যদি যোগ করি, এফ ওয়ান যোগ এফ টু যোগ এফ থ্রি করি, এফ ওয়ান ভেক্টর যোগ এফ টু ভেক্টর যোগ এফ থ্রি ভেক্টর ইকুয়ালস টু, তাহলে একই জাতীয় বা সমজাতীয় ভেক্টরের যোগ বিয়োগ করা চলে। সমজাতীয় যদি না হয় কোনোদিন আমরা ভেক্টরের যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে আই গুলাকে আলাদা যোগ করি, তাহলে আমরা এইখানে একটু ভুল লিখছি আমি, এটা cos থিটা 3 হবে। তাহলে এফ ওয়ান কস থিটা ওয়ান প্লাস এফ টু কস থিটা টু প্লাস এফ থ্রি কস থিটা থ্রি, আইগুলো আলাদা লিখলাম, প্লাস এফ ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস এফ টু সাইন থিটা টু প্লাস এফ থ্রি সাইন থিটা থ্রি, যেগুলোকে আলাদা লিখলাম। খেয়াল করেন, তাহলে এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। এইবার এইখান থেকে তাহলে এফ ওয়ান এফ টু এফ থ্রি যোগ করলে আমরা এফ ভেক্টরটা পাবো। তাহলে এই এফ ভেক্টরটা হচ্ছে এই যে এই অংশটুকু। তাহলে আমি এই এফ ভেক্টরটাকে একটু ভিন্নভাবে লিখব। দেখেন, আমাদের এখানে এফ ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে এফ ওয়ান ভেক্টর প্লাস এফ টু ভেক্টর প্লাস এফ থ্রি ভেক্টর। তাহলে এই যে এফ ওয়ান এফ টু এফ থ্রি এই তিনটা ভেক্টরের যোগফলের জায়গায় কি বসানো যাবে, এফ ভেক্টরটা বসানো যাবে। ঠিক আছে, কিন্তু এই এফ ভেক্টরটাকেও আবার দুইটা ভাগে ভাগ করা সম্ভব। দেখেন, এই যে এফ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর তার যে অংশটা আছে সেই অংশটা কত, এক্স অক্ষ বরাবর তার অংশটা হচ্ছে এফ কস থিটা। সুতরাং এফ ভেক্টরটা এইভাবে লেখা সম্ভব, এফ কস থিটা আই প্লাস এফ সাইন থিটা জে।
সুতরাং এই দেখেন এফ ভেক্টরটা হচ্ছে এফ কস থিটা আই প্লাস এফ সাইন থিটা জে। তাহলে F1 প্লাস F2 প্লাস F3 মানেই হচ্ছে এফ, আর এফ মানে এফ কস থিটা আই প্লাস এফ সাইন থিটা জে। তাহলে এটা লিখি, এফ কস থিটা আই প্লাস এফ সাইন থিটা জে ইকুয়ালস টু F1 cos theta 1 plus F2 cos theta 2 plus F3 cos theta 3 I plus F1 sin theta 1 plus F2 sin theta 2 plus F3 sin theta 3 j। তাহলে কিন্তু আমরা এই যে এইরকম একটা ফরম্যাট পেলাম, যেটা গত ক্লাসে দেখিয়েছি। এখন আজকের ক্লাসে এটা দিয়ে শুরু করার উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে আপনাদেরকে একটা সূত্র পড়াবো। সেই সূত্রটা আসলে এখান থেকে আসে। সো গত ক্লাসে যে থিওরেমটা দিয়ে আমরা ম্যাথ করেছি, ওইটা থেকে একটা সূত্র আসে। সেই সূত্রটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব, কারণ এই সূত্রটা আপনাদের সংজ্ঞামূলক বা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে খুব ইম্পর্ট্যান্ট। কলেজ পরীক্ষাতেও আসে, বোর্ড পরীক্ষাতেও আসে। এই কারণে আজকে আবার পুরো জিনিসটা ডেভেলপ করলাম আমরা। এবার দেখেন তো, আমরা আই গোলাকে সমান বলতে পারি না? আমরা সমজাতীয় ভেক্টরকে সমান বলতে পারি, তাহলে আইগুলো সমান, আবার যেগুলোও কি হবে, সমান হবে। তাহলে এই যে এফ কস থিটা ইকুয়ালস টু কি, F1 cos theta 1 প্লাস F2 cos theta 2 প্লাস F3 cos theta 3। সো আমরা লিখি, তাহলে দেখেন এফ কস থিটা ইকুয়ালস টু কি দাঁড়াবে, এফ কস থিটা ইকুয়ালস টু F1 cos theta 1 প্লাস F2 cos theta 2 প্লাস F3 cos theta 3। আইগুলো সমান বললে আমরা এটা লিখতে পারবো। এইবার মজা দেখেন, সঙ্গে অ্যাকচুয়ালি যদি যে গোলাকে সমান বলি, এফ সাইন থিটা ইকুয়ালস টু F1 সাইন থিটা 1 প্লাস F2 সাইন থিটা 2 প্লাস F3 সাইন থিটা 3। তাহলে আইগুলোকে সমান বললে এটা পাবো, যে গোলাকে সমান বললে এটা পাবো। এখন দেখেন, মানুষজন সূত্র মুখস্থ করে এবং মাথা গুলায়। আমি এখান থেকে আপনাদের সূত্র পড়াচ্ছি এবং আপনাদের সারা জীবন সূত্র মনে থাকবে, কোনোদিন ভুলবেন না, সম্ভব না ভোলা। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি চিত্রটা একটু এখানে নিয়ে আসব এবং চিত্র থেকে আপনাদেরকে একটা একটা করে বুঝাবো। আমি চিত্রটাকে একটু কপি করে নিয়ে যাই। এই যে চিত্রটা এঁকেছিলাম, এই চিত্রটাকে আমরা একটু নিয়ে আসি এখানে। সো আমি চিত্রটাকে নিয়ে আসলাম এখানে, অ্যাক্সেস দুইটা এঁকে দিচ্ছি আবারও। এখানে চিত্রটাকে নিয়ে আসি। সো আমার চিত্রটা এরকম ছিল, আমি চিত্রটাকে আবার নিয়ে আসলাম। এখন দেখেন, এই চিত্র থেকে আপনাদের কিছু জিনিস এখান থেকে আমি মিলিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এফ কস থিটা মানে কি? এই এফটা কি লব্ধি ভেক্টর, F1 F2 F3 যোগ করে এফ পাচ্ছি। তাহলে এই এফটা হচ্ছে লব্ধি ভেক্টর। আর এফ কস থিটা কি, এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের অংশ। তাহলে এফ কস থিটাকে বলতে পারি এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ। তাহলে এফ কস থিটাকে আমি বলবো এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ। তাহলে এফ কস থিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ। আর এফ সাইন থিটা কি হবে? তাহলে এফ সাইন থিটা আমি এই দিকে যদি দেখি, এটা কি ওয়াই অক্ষ বরাবর না? একটু মনোযোগ দিয়ে দেখেন, ইজিলি বুঝে যাবেন ইনশাল্লাহ। আমার এখানে এফ কস থিটা এবং এফ সাইন থিটাকে আমি মার্ক করি। এই অংশটুকু হচ্ছে এফ কস থিটা, তার মানে এক্স অক্ষ বরাবর যে লব্ধি বা যোগফল ভেক্টরের অংশ বা উপাংশ হচ্ছে এফ কস থিটা। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছি, খেয়াল করেন, এই অংশ আর এই অংশ তো একই কথা। এইটুক দৈর্ঘ্য আর এইটুক দৈর্ঘ্য তো ভিন্ন না, একই দৈর্ঘ্য। তাহলে এইখানে যেটুকু পাবো, এটা হচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর আমার লব্ধি ভেক্টরের উপাংশ বা অংশ, এটা এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটা এফ সাইন থিটা পেয়ে গেছি।
ঠিক আছে? সো আমাদের তাহলে এইখানে আমার যে এই লম্বটা আছে এটা হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটা হচ্ছে এই লম্ব অংশটুকু। তাহলে এফ সাইন থিটাকে কি বলতে পারি? এফ সাইন থিটাকে বলতে পারি ওয়াই অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ। তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ। এবার দেখেন এফ কস থিটা প্রত্যেকটা ভেক্টরের কস থিটা থেকে আসতেছে না? এফ কস থিটা এখানে প্রত্যেকটা ভেক্টরের কস থিটা থেকে আসে। এফ ওয়ান কস থিটা ওয়ান এটা কি এক্স অক্ষ বরাবর এফ ওয়ান ভেক্টরের উপাংশ। এফ টু কস থিটা টু, এই যে এফ টু কস থিটা টু সেটা কি এক্স অক্ষ বরাবর এফ টু ভেক্টরের উপাংশ। এফ থ্রি কস থিটা থ্রি এটা কি এক্স অক্ষ বরাবর এফ থ্রি ভেক্টরের উপাংশ। তার মানে এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ এক্স অক্ষ বরাবর প্রতিটি ভেক্টরের উপাংশের যোগফলের সমান। এটাই ভেক্টর যোগের উপাংশ সূত্র। রিপিট করছি আমি আবার, দেখেন আমি সূত্রটা আপনাদের মুখস্থ করতে বলছি না, জাস্ট এই জিনিসটা মাথায় থাকলে সূত্র অটোমেটিক চলে আসবে। আমার এফ কস থিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ। এফ ওয়ান কস থিটা ওয়ান এটা কি এক্স অক্ষ বরাবর এফ ওয়ান ভেক্টরের উপাংশ। এফ টু কস থিটা টু এক্স অক্ষ বরাবর এফ টু ভেক্টরের উপাংশ। এফ থ্রি কস থিটা থ্রি এক্স অক্ষ বরাবর এফ থ্রি ভেক্টরের উপাংশ। তার মানে এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ এক্স অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের উপাংশের যোগফলের সমান। সো আমরা তাহলে এখন ভেক্টর যোগের যে উপাংশ সূত্রটা আছে সেই উপাংশ সূত্রটা লিখে ফেলবো, যে আমাদের ভেক্টর যোগের উপাংশ সূত্রটা আসলে কি বলে। চলেন দেখি। আমি সূত্রটা লেখার আগে আবার একটু লিখি। এফ কস থিটা ইকুয়ালস টু এফ ওয়ান কস থিটা ওয়ান প্লাস এফ টু কস থিটা টু প্লাস এফ থ্রি কস থিটা থ্রি। তাহলে এফ কস থিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ। এফ ওয়ান কস থিটা ওয়ান এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এফ ওয়ান ভেক্টরের উপাংশ। এফ টু কস থিটা টু এক্স অক্ষ বরাবর এফ টু ভেক্টরের উপাংশ। আর এফ থ্রি কস থিটা থ্রি হচ্ছে এক্স অক্ষ বরাবর এফ থ্রি ভেক্টরের উপাংশ। সো আমরা কিন্তু এই যে এফ কস থিটা সমান এফ কস থিটা ওয়ান এফ টু এফ ওয়ান কস থিটা ওয়ান এফ টু কস থিটা টু এফ থ্রি কস থিটা থ্রি পেলাম। এখন সূত্রটা লিখে ফেলি, দেখেন আর জীবনে ইনশাল্লাহ ভুলবেন না। তাহলে কতগুলি ভেক্টরের নির্দিষ্ট দিকে উপাংশের যোগফল ওই দিকে ভেক্টরগুলির লব্ধির উপাংশের সমান। খেয়াল করেন যে লেখাটা আমি লিখলাম এই লেখাটা এখন আপনারা কিভাবে মনে রাখবেন। তাকান আমি আপনাদেরকে এই উপাংশ সূত্রটা ভেক্টর যোগের উপাংশ সূত্রটা মনে রাখা এখন শিখিয়ে দিচ্ছি, খুব সোজা। এটাকে আমরা বলবো ভেক্টর যোগের উপাংশ সূত্র।
এই পুরোটাই হচ্ছে ভেক্টর যোগের উপাংশ সূত্র। তাহলে দেখেন, আমি কতগুলা ভেক্টরের যদি এক্স অক্ষ বরাবর উপাংশ যোগ করি, সেটা লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমান। আবার যদি ওয়াই অক্ষ বরাবর যেতাম, তাহলে ওয়াই অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল ওয়াই অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশের সমান হতো। খুব সিম্পল। সো গত ক্লাসে আমি কিন্তু আপনাদের ম্যাথ সলভ করিয়েছি, কিন্তু এটা যে ভেক্টর যোগের উপাংশ সূত্র পড়াচ্ছি সেটা বলিনি। আজকে কিন্তু আপনাদেরকে আমি এই যে গত ক্লাসের যে কনসেপ্টটা ডেভেলপ ছিল সেটা শিখে দিলাম। এটাই আসলে ভেক্টর যোগের কি সূত্র? উপাংশ সূত্র। আশা করি আর কখনো ইনশাল্লাহ এটা ভুলবেন না আপনারা। এখন যেহেতু আমরা উপাংশের কথা বলছি, আমি আজকে উপাংশ এবং লব্ধি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদের অনেক সময় ভেক্টরের উপাংশ বের করতে হয়। সুতরাং আগে আমরা তাহলে দেখব যে উপাংশ কাকে বলে, উপাংশ কিভাবে নির্ণয় করতে হয়, সেই জিনিসগুলোর একেবারে ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো, কিছু প্র্যাকটিস করাবো যে কিভাবে আমরা উপাংশগুলা অ্যাকচুয়ালি নির্ণয় করতে পারি। ওকে, চলুন তাহলে আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে উপাংশ বা কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট বা উপাংশ কি জিনিস, এবং এই কম্পোনেন্ট বা উপাংশ কিভাবে নির্ণয় করতে হয় কোন ক্ষেত্রে, সেই জিনিসটাই আমরা এখন ইনশাল্লাহ দেখব, আমরা এখন ইনশাল্লাহ শিখব। চলেন শুরু করি ডেফিনেশন বা সংজ্ঞাটা দিয়ে। আমি আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম যে একটা অক্ষ বরাবর একটা ভেক্টরের অংশ, এটাই অ্যাকচুয়ালি উপাংশ। কোনো একটা নির্দিষ্ট দিকে একটা ভেক্টরের যে অংশ সেটাকে কি বলা হয়? উপাংশ বলা হয়। তাহলে আমরা এখানে উপাংশের কনসেপ্টটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি দুইটা জিনিস পাশাপাশি দেখাবো, উপাংশ এবং লব্ধি, তাহলে আরো সহজ হবে। লব্ধি বা রেজাল্টেন্ট। আমি একটা ডায়াগ্রাম আঁকবো, এই ডায়াগ্রাম থেকে সংজ্ঞাগুলা লিখবো, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। ধরেন আমি এখানে একটা ভেক্টর রাখলাম পি, সঙ্গে আরেকটা ভেক্টর রাখলাম কিউ। তাহলে পি আর কিউ যোগ করে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আর ভেক্টর। আমরা এখানে পি আর কিউ ভেক্টর যোগ করে কি ভেক্টর পাচ্ছি? আর ভেক্টরটা পাচ্ছি। তাহলে দেখেন, আর ভেক্টরটা পি আর কিউ যোগ করে আসছে, তাহলে যাদের যোগ করে এই আর ভেক্টরটা আসলো তারা আর ভেক্টরের উপাংশ। আবার বলছি, পি আর কিউ ভেক্টর যোগ করে আর ভেক্টর পাচ্ছি, তাহলে যাদের যোগ করে আমি আর ভেক্টরটা পাচ্ছি তারা অ্যাকচুয়ালি আর ভেক্টরের কি? উপাংশ। তাহলে উপাংশ হচ্ছে একটা ভেক্টরকে ভাগ করে ফেলা, আর আর ভেক্টরটা হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। সো পি আর কিউকে যোগ করে যে আর পাচ্ছি, আর ভেক্টরটা কি? লব্ধি বা রেজাল্টেন্ট। তাহলে আমরা ডেফিনেশনটা এইভাবে বলি, একাধিক ভেক্টর যোগ করে যে ভেক্টর পাওয়া যায় তাকে লব্ধি ভেক্টর বলে। আমরা একাধিক ভেক্টর যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। আর যাদেরকে যোগ করে আমরা লব্ধি ভেক্টরটা পেলাম তাদেরকে বলবো লব্ধি ভেক্টরের উপাংশ। তাহলে যে সকল ভেক্টর যোগ করে লব্ধি ভেক্টর পাওয়া যায় তাদের লব্ধি ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট বলে।
সো আমরা তাহলে ভেক্টরের অ্যাকচুয়ালি যোগফল এবং ভেক্টরের উপাংশ এই দুইটা জিনিস শিখলাম। গাণিতিকভাবে যদি দেখাতে যাই, আর ভেক্টর ইকুয়ালস টু পি প্লাস কিউ ভেক্টর। তাহলে আর ভেক্টরটা পি আর কিউকে যোগ করে আসছে, তাহলে এখানকার আর ভেক্টরটা হচ্ছে কি লব্ধি ভেক্টর। সো লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট। আর পি আর কিউকে যোগ করে আমরা আর ভেক্টর পাচ্ছি। তাহলে পি এবং কিউ উভয়ই অ্যাকচুয়ালি কি আর ভেক্টরের উপাংশ। ডেফিনেশন বা সংজ্ঞা পড়ে ফেলছি। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে উপাংশটা আমরা কিভাবে নির্ণয় করব। সো আমাদের এখনকার কাজ হবে এই যে উপাংশ যেটা আছে উপাংশটা নির্ণয় করতে শেখা। চলেন আমরা উপাংশ নির্ণয় করতে শিখি যে উপাংশ নির্ণয়ের কিরকম গাণিতিক সমস্যা আসে। এখন উপাংশ নির্ণয়ের জন্য আমরা একটা থিওরি অ্যাপ্লাই করব, একটা তত্ত্ব অ্যাপ্লাই করব। এটা আবার ম্যাথের থিওরি। সো আমরা তাহলে ম্যাথের একটা ছোট্ট জিনিস পড়ে নিব ত্রিকোণমিতির। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। সো আমরা একটা ত্রিভুজ সূত্র বা এটাকে সাইন সূত্র বলা হয়। সো আমরা একটা সাইন সূত্র কি সেই জিনিসটা আগে পড়ে নিব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তাহলে আমরা এখন প্রথমে যেটা পড়ব ত্রিভুজের সাইন সূত্র। চলেন তাহলে দেখি ত্রিভুজের সাইন সূত্রটা কি। ধরেন একটা ত্রিভুজ আছে কোথাও, এটা একটা ত্রিভুজ এ বি সি, তিনটা শীর্ষবিন্দু। তাহলে এই বিসি বাহুটা হচ্ছে এ বাহু, সি এ বাহুটা হচ্ছে বি বাহু, আর এ বি বাহুটা হচ্ছে ছোট সি বাহু। তাহলে তিনটা বাহু তিনটা কোণ, এটা একটা ত্রিভুজ। এখন ত্রিভুজের সাইন সূত্রটা বলে ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তাহলে আমি লিখি ত্রিভুজের যে কোনো বাহু ও বিপরীত কোণের সাইনের অনুপাত কি হয়, ধ্রুব সংখ্যা হয়। তাহলে এটাকে যদি গাণিতিকভাবে আমরা লিখি যে কোনো একটা বাহু এ, এ বাহুর বিপরীত কোণ কি বড় এ, তাহলে আমরা এইভাবে লিখব এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই সাইন সি। সো এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এখন এই সূত্রটা যদি আমাদের মাথায় থাকে, এই সূত্রটা যদি মনে থাকে, তাহলে খুব সহজে আমরা উপাংশ যে কোনো দিকে উপাংশ কি করতে পারবো, ইজিলি নির্ণয় করতে পারবো। চলেন এখন আমরা যে কোনো দিকে উপাংশ নির্ণয় করতে শিখি এবং সেটার গাণিতিক প্রয়োগও আমরা দেখব। তাহলে চলেন কি দেখব, যে কোনো দিক বরাবর উপাংশ নির্ণয়। এখন দেখেন উপাংশগুলোর যোগফল থেকেই তো ভেক্টরটা আসে। তাহলে ধরেন আমি এখানে একটা ভেক্টর আঁকি, এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এখানে একটা ভেক্টর আঁকি, এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর। পি আর কিউ এর যোগফল হিসেবে আর ভেক্টর আসবে। তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর অ্যাকচুয়ালি আর ভেক্টরের কি উপাংশ। তাহলে এখানে আমাদের পি ভেক্টর ও কিউ ভেক্টর আর ভেক্টরের উপাংশ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে পি আর কিউ ভেক্টরের মান আর ভেক্টরের মানের মাধ্যমে কি করা, প্রকাশ করা। আমরা পি এবং কিউ ভেক্টরের মান কি করব, আর ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। চলেন সেটা একটু দেখি। একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে যে কিউ ভেক্টরটা আছে
এখানে যে কিউ ভেক্টরটা আছে আমাদের, এই যে কিউ ভেক্টরটা, এই ভেক্টরটার প্যারালাল যদি এখানে একটা ভেক্টর রাখি আমি, কিউ ভেক্টরটার প্যারালাল এখানে একটা ভেক্টর রাখবো, তাহলে কিউ ভেক্টরের প্যারালাল একটা ভেক্টর যদি আঁকতে যাই, আমি কিউ ভেক্টরটাকে আলাদা করে আঁকবো, তারপর সেটাকে কপি করে সরায় নিব। দেখেন প্যারালাল আঁকবো, এটা কিউ ভেক্টর ছিল। তাহলে আমি কিউ ভেক্টরটার প্যারালাল ভেক্টর আঁকতে গেলে এটাকে আমি সরিয়ে নিয়ে যাব। দেখেন কিউ ভেক্টরের প্যারালাল একটা ভেক্টর রাখবো, খেয়াল করেন এই যে এখানে প্যারালাল ভেক্টর রাখলাম, কিউ এর প্যারালাল ভেক্টর সমান্তরাল। তাহলে আর ভেক্টরটা এখানে পি এর সঙ্গে ধরেন একটা কোণে আছে, সেই কোণটা হচ্ছে সে আলফা। তাহলে আর ভেক্টরটা কিউ এর সঙ্গে একটা কোণে আছে ধরেন বিটা। তাহলে আর ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে কত কোণে আছে? আলফা কোণে আছে। আর ভেক্টরটা কিউ ভেক্টরের সঙ্গে এখানে কত কোণে আছে? বিটা কোণে আছে। খুবই ভালো কথা। এইবার আমি যদি এইখানে উপরের বাহু দুটা যোগ করে দিই, আমরা কিন্তু এটা সামান্তরিক পাবো। কেন সামান্তরিক পাবো? সামান্তরিকের সাধারণত কি হয়, দুইটা বাহু যদি পরস্পর সমান এবং সমান্তরাল হয় সেটা সামান্তরিক হবে। সো এই গোটা জিনিসটা একটা সামান্তরিক। কেন? আপনার এটাও কি ভেক্টর, এটাও কি ভেক্টর। তাহলে একটা চতুর্ভুজের দুইটা বাহু সমান এবং সমান্তরাল হলে তাহলে সেটা সামান্তরিক হতেই হবে। সো কিউ ভেক্টর কিউ ভেক্টর এই দুইটা, তাহলে নিচেরটা পি ভেক্টর হলে উপরেরটাও কি ভেক্টর হবে? পি ভেক্টরই হবে। যাই হোক, এখন আসেন আমরা এখানে যে কাজটা করব, ধরেন এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ত্রিভুজ ও এ বি হতে এই ও এ বি এই ত্রিভুজটা থেকে আমরা এখন একটু দেখব। দেখেন এটা আলফা কোণ, ঠিক আছে। এটা বিটা কোণ হলে এই বিপরীত পাশে এইটা একান্তর কোণ বিটা। দেখেন এটা বিটা হলে এই পাশের এই কোণটাও কত হবে? বিটা হবে। তাহলে এই কোণটা হবে বিটা। এবার এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি বিটা হয়, এই এ বিন্দুতে যে কোণটা আছে এই কোণটা কত হবে? এই কোণটা অবশ্যই 180 মাইনাস আলফা প্লাস বিটা হবে। খেয়াল করেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমার দুইটা কোণ যদি আলফা এবং বিটা হয়, তৃতীয় কোণ কত হবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা হবে। সো আমার এই থার্ড কোণটা 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখন তাহলে আমরা এইখানে ত্রিভুজ ও এ বিতে ত্রিভুজ সূত্রটা বা ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করব। দেখেন তো ও এ বি ত্রিভুজে ও এ বাহু ডিভাইডেড বাই এই যে ও এ বাহুটা নিচ্ছি, ও এ বাহুর বিপরীত কোণ কি? বিটা না? ও এ বাহুর বিপরীত কোণ এখানে বিটা, তাহলে বিটার সাইন, সাইন বিটা নিব। ও এ বাই সাইন বিটা ইকুয়ালস টু এ বি যে বাহুটা আছে, এই এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? আলফা। এ বি বাই সাইন আলফা। এবং ও বি যে বাহু, ও বি বাহুর বিপরীত কোণ এখানে কত? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে ও বি বাহুর বিপরীত কোণ সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। খেয়াল করেন একটু আগে যে ত্রিভুজের সাইন সূত্র শিখলাম সেটাকে আমরা এখানে প্রয়োগ করলাম। এখন দেখেন তো ও এ বাহুটার দ্বারা পি ভেক্টরটা প্রকাশিত, তাহলে ও এর মানটাই তো পি ভেক্টরের মান। সুতরাং ও এর মানটা পি এর মান, পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়ালস টু এ বি ভেক্টর দ্বারা কিউ ভেক্টরকে প্রকাশ করা হচ্ছে, তার মানে এ বি এর মান কিউ এর মান, এ বি এর মান কিউ এর মান, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু এই যে আর ভেক্টরটা, ও বি বাহু দ্বারা আর ভেক্টরটাকে প্রকাশ করা হয়েছে, তাহলে ও বি এর মান আর। আর একটা জিনিস খেয়াল করেন, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা বা সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটাই থাকে, তাহলে এটা হবে সাইন আলফা প্লাস বিটা। সুতরাং এখন দেখেন এখান থেকে আমি পি কিউ আর তিনটার মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে পি এর মান আর কিউ এর মান বের করতে চাই, তাহলে খেয়াল করেন পি বাই সাইন বিটা equals to r divided by sin alpha plus beta. তাহলে p equals to r sin beta divided by sin alpha plus beta.
এটা হচ্ছে পি এর মান। দেখেন পি কে তাহলে আমরা উপাংশ হিসাবে প্রকাশ করছি আর আলফা বিটার মাধ্যমে, এবং এটা মনে রাখার একটা কৌশল শিখিয়ে দিই। আমি যখন পি নির্ণয় করতেছি, পি এর বিপরীত কোণ কি? বিটা। তাহলে যে দেখেন আর সাইন বিটা, পি এর বিপরীত কোণ কি? বিটা। তাহলে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে দেখেন কিউ এর জন্য কি আসে? কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা যে কিউটা পাবো, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই যে দেখেন পি এবং কিউ এদের মান বের হয়ে গেল। তাহলে যে কিউ সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আবারও দেখেন কিউ ভেক্টরের উল্টা পাশের কোণ কি? আলফা। তাহলে কিউ এর উল্টা পাশের কোণ যদি আলফা হয়, কিউ সমান আর ইন্টু সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সো এইভাবেও মনে রাখা যায়। কেউ যদি মনে রাখতে চান ইজিলি এইভাবে মনে রাখতে পারেন। কেউ যদি কোনো কিছু মনে না রেখে যে ভাইয়া আমি সরাসরি সূত্রটা ত্রিভুজ থেকেই বসাবো, তাও বসান, কোনো সমস্যা নাই। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণই নাই। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই জিনিসটার একটা প্রয়োগ আমরা দেখব, যে আসলে বাস্তব জীবনে আমাদের এই ভেক্টরের উপাংশে বিভাজনটা কিভাবে কাজে লাগবে, বা গাণিতিক কি সমস্যা অ্যাকচুয়ালি আসে। চলেন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। কোশ্চেন: 20 নিউটন মানের একটি বলকে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণে দুইটি উপাংশে বিভাজন করো। সো 20 নিউটন মানের একটা বলকে আমরা 30 এবং 45 ডিগ্রি কোণে দুইটা উপাংশে বিভাজন করতে চাই। তাহলে চলেন দেখি, সলভ করি। এখন যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু ইজিলি এই জিনিসটা করে ফেলতে পারবেন। একটু আগেই থিওরি পড়ছি, কনসেপ্ট পড়ছি, সেই কনসেপ্ট অনুযায়ী ইজিলি এটা পড়া যাবে। দেখি আমরা, 20 নিউটন মানের বল, এটা 20 নিউটন। তাহলে এটার সঙ্গে একটা উপাংশ আছে কত কোণে? 30 ডিগ্রি কোণে। আর একটা উপাংশ আছে কত কোণে? 45 ডিগ্রি কোণে। তাহলে এইখানে একটা উপাংশ আছে 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রির জন্য একটা লাইন আঁকি। দেখেন এইখানে 30 ডিগ্রি কোণ, আর আরেকটা কোণ হবে 45 ডিগ্রি। তাহলে এইখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি। চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, 20 নিউটনকে আমি দুইটা উপাংশে ভাগ করব, তাহলে একটা 30 ডিগ্রিতে আর একটা 45 ডিগ্রিতে। তাহলে দুইটা লাইন আঁকলাম, 30 ডিগ্রি আর 40 ডিগ্রি। এইবার এই যে 45 ডিগ্রিতে যে লাইনটা আঁকছি, এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন আঁকি। এই লাইনটার প্যারালাল এখানে একটা লাইন টানি। খেয়াল করেন, 45 ডিগ্রির প্যারালাল একটা লাইন এখানে টানি। তাহলে এই কোণটাও কি 45 ডিগ্রি হবে না? এই কোণটা কত হচ্ছে? 45 ডিগ্রি। ওকে, খুবই সুন্দর কথা। তাহলে দেখেন তো এই যে উপাংশ দুইটা পাওয়া গেছে না? একটা 30 ডিগ্রিতে, এই উপাংশ 45 ডিগ্রিতে, এটা উপাংশ, আবার এটার প্যারালাল এখানে আঁকলে কি সেটাও উপাংশ। সো কিভাবে চিত্রটা আঁকবেন সেটা শিখিয়ে দিলাম। এরপর বাকি কাজ তো সোজাসাপটা সূত্র। ধরেন আমি এটাকে বলতেছি পি, এটাকে বলতেছি কিউ, এটাকে বলছি আর। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করেন, পি ডিভাইডেড বাই কি হবে? বিপরীত কোণের সাইন। এইখানে যে কোণটা, এটা 45 ডিগ্রি হলে এইখানকার কোণটা কত হবে? অবশ্যই 45 ডিগ্রি হবে। দেখেন এটা 45 ডিগ্রি, এই কোণটা কত? 45 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমি এখানে একটু ভুল করছি, এই পুরা কোণটা হচ্ছে 75 ডিগ্রি। 45 আর 30 75, সো এই কোণটা অ্যাকচুয়ালি 75 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? এটা হবে 75 ডিগ্রি। 30 আর 45 75, এই কোণটা তাহলে 75 ডিগ্রি হবে। এটা 45 লিখে ভুল হয়েছিল, এটা 75 ডিগ্রি হবে। এখন এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এখানকার কোণ কত? এই কোণটাও 45 ডিগ্রি। এবার এটা 75 ডিগ্রি হলে ভিতরের কোণটা কত? এই ভিতরের কোণটা অবশ্যই 105 ডিগ্রি।
ভিতরের কোণটা তাহলে 105 ডিগ্রি হবে। এটা 105 ডিগ্রি। আমি একটু ছোট করে লিখি। এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এই বড় কোণটা 105 ডিগ্রি। তাহলে এখন পি ডিভাইডেড বাই অপোজিট কোণ সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। এখানে যে আর আছে, আর এর মান কত? 20 নিউটন। 20 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। খেয়াল করেন 20 এর উল্টা পাশে এই কোণটা কত? 105। তাহলে 20 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। কাজ শেষ হয়ে গেছে। তাহলে দেখেন পি বাই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। তাহলে পি ইকুয়ালস টু 20 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। তাহলে এই মানটা কত আসে আমরা সেটা দেখি। এই মানটা আসে 20 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি করলে আমাদের মানটা আসবে 14.64। একইভাবে কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, এটা ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পাবো কিউ সমান 20 ইন্টু সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। সো এখান থেকে আমরা যেটা পাবো 10 ডিভাইডেড বাই সাইন 105, 10.35। তাহলে খেয়াল করেন আমরা একটা ভেক্টর নিয়ে এই ভেক্টরটাকে দুটা উপাংশে কিন্তু ইজিলি কি করতে পারতেছি? ভাগ করে দিতে পারতেছি। এটা ছিল একটা কোশ্চেন। এখন সেম কোশ্চেনটা কেউ একজন যদি শর্টে করতে চান যে না ভাইয়া এর থেকে সহজে করা যায় কিনা, এটা হচ্ছে আমি একদম বেসিক থেকে পুরো জিনিসটা ডেভেলপ করে করে দেখালাম যে ত্রিভুজের সাইন সূত্রটা ব্যবহার করে এইভাবে ম্যাথটা করা সম্ভব। আমরা এইটাকে একেবারে সোজা সাপটা করতে যদি চাই যে না আমি এটাকে ডিরেক্টলি করব, চলেন সেটা কিভাবে হয় সেটা একটু দেখি। মানে আমি কোশ্চেনটাকে আবার লিখে এটা থেকে ডিরেক্টলি যদি ম্যাথ করতে যাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই জিনিসটাও শিখতে হবে আপনাদের। কেন? এমসিকিউতে আপনারা সময় পান না। তাহলে সলভ করব এমসিকিউ স্টাইলে। সলভ এমসিকিউ স্টাইল। সো এই এমসিকিউ স্টাইলটা আপনার কাজে লাগবে এমসিকিউতে কম সময়ে সলভ করতে বা ভর্তি পরীক্ষার সময় কম সময়, সো যাতে 30-40 সেকেন্ডও এটা সলভ করা যায় সেটাও আমরা শিখে রাখি। দেখেন 20 নিউটন মানের বল 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে দুইটা উপাংশে ভাগ করব। আমি আপনাদেরকে কি শিখাচ্ছিলাম একটু খেয়াল করেন, এইখানে আসেন। পি যখন বের করব তার উল্টা কোণটা নিব। পি যখন বের করব তার কি উল্টা কোণটা নিচ্ছি। কিউ যখন বের করব তখন তার কি উল্টা কোণটা নিচ্ছি না। পি এর সময় সাইন বিটা আনতেছি, পি এর সময় কি আনতেছি? সাইন বিটা। পি উৎপন্ন করে আলফা কোণ, কিন্তু পি বের করার সময় এখানে ব্যবহার করতেছি কি? বিটা, সাইন বিটা, আর নিচে তো দুইটার যোগফল। তাহলে দেখেন তো একটু এভাবে বলি, 30 ডিগ্রি কোণে উপাংশ, এটা যদি পি হয়ে থাকে, পি হচ্ছে 30 ডিগ্রি কোণে উপাংশ, তখন কি আর সাইন বিটা উল্টা কোণটা নিব। তাহলে আর এর মান কত? 20। সাইন অন্য কোণটা কত? 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 আর 45 যোগ করলে কত হয়? 75 ডিগ্রি হয়। চলেন দেখি মানটা বের করে কত হয়। 20 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি। সো আমি এখন যেটা করব 20 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75, এইটা এবং 45 ডিগ্রি কোণে যে উপাংশ, এটাকে যদি আমরা কিউ বলি, কিউ হবে 20 ইন্টু সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি।
সো আমাদের এখন জাস্ট এই দুইটার মান বসাইতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখলে আপনারা পেরে যাবেন। দেখেন এই দুইটার মান আর একটু আগে যে মান দুইটা বের করছে এই দুইটার মধ্যে কোনো ভিন্নতা আসবে না। কেন ভিন্নতা আসবে না সেটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। দেখেন এখানে পি ছিল কি 20 × sin 45 ডিগ্রি, এই পিটা ছিল 30 ডিগ্রি কোণে উপাংশ। 30 ডিগ্রি কোণে যে উপাংশ সেখানে কি 45 ডিগ্রি আসছে? তাকান তো, 30 ডিগ্রি কোণে উপাংশ কত আসছে? 45 ডিগ্রি আসছে। এরপর কিউ, কিউ ভেক্টরটা 45 ডিগ্রি কোণে আছে, তার জন্য উপরে কি আছে? sin 30 ডিগ্রি। 45 ডিগ্রি কোণে উপাংশে কি আছে? sin 30 ডিগ্রি। এবার কথা হচ্ছে নিচে তো কেমন যেন হয়ে গেল, নিচে তো আপনি এইখানে লিখছেন sin 105 আর এখানে এসে লিখছেন sin 75। মজা হচ্ছে sin 105 আর sin 75 ডিগ্রির মান তো সমান। কিভাবে সমান সেটা একটু বুঝাই। দেখেন sin 105 ডিগ্রি মানে কি sin 180 - 75 ডিগ্রি সমান, খেয়াল করেন sin 105 মানে কি sin 180 - 75 না? তাহলে sin 105 সমান কত হবে? sin 75 ডিগ্রি সমান হবে। এইখান থেকে আবার এটা বললেন না এই দুই পাশে 105 ডিগ্রি আর 75 ডিগ্রি তো সমান হয়ে গেল না। এটা রেশিও বা অনুপাতের জন্য প্রযোজ্য। sin 105 ডিগ্রির যে মান হবে sin 75 ডিগ্রির ভিন্ন মান হবে না, দুইটারই কি থাকবে? সমান মান থাকবে। সো এই যে দেখেন পি এর মানটা এবং কিউ এর মানটা তাহলে কিন্তু ভিন্ন, আগের তুলনায় আসছে না, একই মান থেকে যাচ্ছে। সো আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে আমরা চাইলে সরাসরি সূত্রটা ব্যবহার করেও করতে পারি এইভাবে ডিরেক্ট এমসিকিউ স্টাইলে, ফুল মার্কসে আপনারা ইনশাল্লাহ পাবেন। আবার চাইলে যদি আমাদের মনে না থাকে সেক্ষেত্রে এই যে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করে পুরা ম্যাথটা করতে পারি। ওকে, তাহলে দেখেন এতক্ষণ ধরে ছিল উপাংশের আলোচনা। এইবার একটা বিশেষ ধরনের উপাংশ পড়াবো আপনাদেরকে। উপাংশগুলা থেকে একটা বিশেষ ধরনের উপাংশ, এটাকে বলা হয় লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। দুইটা উপাংশ যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে তাদেরকে লম্বাংশ বলা হয়। খেয়াল করেন একটা ভেক্টরের একটা যদি এক্স অক্ষ বরাবর উপাংশ নেই আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ নেই, তারা পরস্পর কি হবে? লম্বাংশ হবে। তাহলে চলেন দেখি, ধরেন একটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব। তাহলে ধরেন এটা হচ্ছে আর ভেক্টর, সে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আছে। তাহলে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে থাকলে ওয়াই অক্ষের সঙ্গে কত কোণে আছে? 90 - থিটা কোণে আছে। তাহলে এর যে এখন উপাংশ দুইটা হবে, একটা উপাংশ হচ্ছে আর কস থিটা আর একটা উপাংশ হচ্ছে আর সাইন থিটা। তাহলে আর ভেক্টরটাকে আমরা লিখতে পারি আর কস থিটা আই প্লাস আর সাইন থিটা জে। সুতরাং যদি আমার একটা ভেক্টরকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করি তাহলে তারা লম্বাংশ হবে। তাহলে যে দুইটা উপাংশ পরস্পর লম্বভাবে থাকে তাদের কি বলা হয়? লম্বাংশ বলা হয়। তাহলে যে দুটি উপাংশ পরস্পর লম্বভাবে থাকে তাদের লম্বাংশ বলা হয়। এখন তাহলে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, একটা ভেক্টর যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে থাকে, একটি ভেক্টর এক্স অক্ষের সাথে থিটা কোণে থাকলে, কোন একটা ভেক্টর এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ ইকুয়ালস টু আর কস থিটা।
আর ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ হবে আর সাইন থিটা। এটা কিন্তু খেয়াল রাখবেন যে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে থাকলেই কেবলমাত্র আমরা এইভাবে সূত্রটাকে লিখতে পারবো যে এক্স অক্ষ বরাবর লম্বাংশ আর কস থিটা, ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ আর সাইন থিটা। এখন এইটারও প্রয়োগ আমাদের প্রচুর করতে হয়। চলেন এইটার সংক্রান্ত একটা ম্যাথ দেখি। কোশ্চেন, বায়ু দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে 15 কিলোমিটার/আওয়ার বেগে বইছে। মানে বাতাসটা দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে বইছে কত বেগে? 15 কিলোমিটার/আওয়ার বেগে। বায়ুর দক্ষিণ ও পশ্চিমমুখী উপাংশের মান কত? তার মানে এই বায়ুটার দক্ষিণ এবং পশ্চিমমুখী যে উপাংশ, এখন খেয়াল করেন অ্যাকচুয়ালি এখানে আপনাদেরকে ডিরেক্টলি লম্বাংশই বের করতে বলছে। কেন লম্বাংশ বের করতে বলছে সেটা আমি একটু ডায়াগ্রাম আঁকলে আপনারা বুঝে যাবেন। যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি আঁকি, এটা হচ্ছে পূর্ব, সোজা উপরে হচ্ছে উত্তর, সোজা নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এখন আমাদের এইখানে বায়ু দক্ষিণের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে বইছে কত বেগে? 15 কিলোমিটার/আওয়ার বেগে। এখন জিজ্ঞেস করা হয়েছে দক্ষিণমুখী আর পশ্চিমমুখী যে উপাংশ, এই উপাংশ দুইটার মান কত, এটা বের করতে বলছে। তাহলে খেয়াল করেন দক্ষিণ আর পশ্চিম দিক পরস্পর কি লম্বভাবে আছে না? তাহলে যেহেতু দক্ষিণ আর পশ্চিম দিক পরস্পর লম্বভাবে আছে, সেহেতু আমাদের এইখানে দুইটা লম্বাংশ বের করতে হবে। তাহলে চলেন চিত্রটা আঁকি। চিত্র খুব ইম্পর্ট্যান্ট। আমরা একটু এইখানে একটা আয়তক্ষেত্র এঁকে নিই, লম্বাংশ হলে আয়তক্ষেত্র হবে। খেয়াল করেন এটা হচ্ছে পশ্চিম দিক বরাবর উপাংশ, এটা হচ্ছে দক্ষিণ দিক বরাবর উপাংশ। আমাকে দক্ষিণ দিক বরাবর উপাংশ এবং পশ্চিম দিক বরাবর উপাংশটার মান বের করতে হবে। এখন দেখেন তো এই 30 ডিগ্রিটা কার সঙ্গে তৈরি হয়েছে? ওয়াই অক্ষের সঙ্গে। এখন কোন সংলগ্ন বাহুটা কি হয়? অলওয়েজ ভূমি হয়। কোন সংলগ্ন বাহুটা সবসময় কি হয়? ভূমি হয়। সো যদি আমার এটা ও হয়, এটা যদি ধরেন পি হয়, এটা যদি কিউ হয়, দেখেন তো ওপি এটা হচ্ছে ভূমি, ডিভাইডেড বাই অতিভুজ কত? 15 কিলোমিটার/আওয়ার ইকুয়ালস টু কস 30 ডিগ্রি। তাহলে ওপি ইকুয়ালস টু 15 × cos 30 ডিগ্রি। তাহলে 15কে cos 30 ডিগ্রি দিয়ে যদি আমরা গুণ করি, 15 × cos 30 সেটা আমাদেরকে দিবে 12.99 বা অলমোস্ট 13 কিলোমিটার/আওয়ার। তাহলে এই ওপিটা কোনমুখী উপাংশ? দক্ষিণমুখী উপাংশ। এবার পশ্চিমমুখী উপাংশ ও কিউ না? এই ও কিউ যে অংশটা সেটা কি নিচের এই অংশটা না? তাহলে একটা যদি কজ হয় আর একটা তো সাইন হবেই। সো আমার ও কিউ এটা যে কথা, এখানের এই অংশটা একই কথা না? তাহলে এটা কি লম্ব, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু কি সাইন থিটা। তাহলে ও কিউ বাই 15 ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। তাহলে ও কিউ সমান 15 × sin 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান যেহেতু হাফ, তাহলে এটা হবে 7.5 কিলোমিটার/আওয়ার। সো আমরা তাহলে দক্ষিণমুখী যে উপাংশ ওপিটা পেলাম কত? 13 কিলোমিটার/আওয়ার। এবং পশ্চিমমুখী যে উপাংশ সেটা আমরা পেলাম কত? 7.5 কিলোমিটার/আওয়ার। এইখানে একটা জিনিস আপনারা সব সময় খেয়াল রাখবেন, আমরা ভূমি এবং লম্ব নিয়ে মাঝে মধ্যে পেঁচায় ফেলি।
কোনটা ভূমি হবে কোনটা লম্ব হবে এইটা নিয়ে কিন্তু পেঁচাইলে খুব বিপদ। সো আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা ভূমি কোনটা লম্ব এটা নির্ভর করবে আপনি কাকে অতিভুজ ধরার পরে কোন সংলগ্ন বাহু কে আছে। সো আমি লিখে দিচ্ছি, কোন সংলগ্ন বাহু দুইটির একটি ভূমি অপরটি অতিভুজ। আমার যে কোণ সংলগ্ন বাহু আছে সেই দুইটা বাহুর একটা ভূমি হবে অপরটা অতিভুজ হবে। সো মনোযোগ দিয়ে দেখেন, আমি যদি এইখানে কোনো একটা ডায়াগ্রাম ড্র করতে যাই, একটা ট্রায়াঙ্গেলের জন্য একটা ডায়াগ্রাম আমি ড্র করব উপাংশে ভাগ করার জন্য। ধরেন আমি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, এটা একটা ট্রায়াঙ্গেল আমার। এখন যদি এইটা থিটা হয়, এটা থিটা, থিটা যদি এইটা হয় তাহলে এই নিচের বাহুটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে অন্যটা কি লম্ব। এখন আমি যদি গোটা সিস্টেমটাকে একটু রোটেট করি, মজা করে দেখেন, এই গোটা জিনিসটাকে আমরা একটু রোটেট করব। আমি গোটা জিনিসটাকে একটু ঘুরে দিব, আর কিচ্ছু না। সো গোটা জিনিসটা নিয়ে আসলাম, এটারে না একটু ঘুরে দিই, চলেন ঘুরাই। দেখেন, লম্ব মানে এই না যে সবসময় সেটা খাড়া থাকবে, ভূমি মানে এই না যে সবসময় সেটা শোয়া থাকবে। তাকে দেখেন তো, এই ত্রিভুজটাকে জাস্ট রোটেট করছি, কোন কি এইটা না? তাহলে কোন সংলগ্ন একটা বাহু কি ভূমি আর একটা বাহু কি অতিভুজ, অন্য বাহুটা কি লম্ব। কোণের বিপরীত বাহু অলওয়েজ লম্ব, তাহলে এটাও মনে রাখি আমরা, কোণের বিপরীত বাহু লম্ব। অলওয়েজ এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা জায়গায় আমরা ভুলভাল করি, সেটা হচ্ছে কে অতিভুজ, কাকে অতিভুজ হিসেবে চিন্তা করব। এটারও একটু প্র্যাকটিক্যাল একটা জিনিস আপনাদেরকে দেখাই, খেয়াল করেন। আমাদের এইখানে এই যে বড় বাহুটা তো অতিভুজ, তাই না? তাহলে বড় বাহুটা কি, লব্ধিটাই তো সবচেয়ে বড় বাহু। সুতরাং যাকে উপাংশে ভাগ করব, যা বা যে লব্ধি সেই কি অতিভুজ। সো অলওয়েজ খেয়াল রাখবো, যাকে উপাংশে বিভাজন করা হয় সে সব সময় অতিভুজ। আপনি যখন উপাংশে ভাগ করবেন, যাকে উপাংশে ভাগ করবেন সেই অতিভুজ হবে। একটু দেখেন, আমরা যেহেতু লম্বাংশ নিয়ে চিন্তা করছি, এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করব। তাহলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ বা লম্বাংশ। খেয়াল করেন তো, তাহলে আমরা যদি আর ভেক্টরকে উপাংশে ভাগ করি, আর ভেক্টর সমান পি প্লাস কিউ ভেক্টর, আর ভেক্টরটাই কি অতিভুজ না? আমরা এখানে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে আর ভেক্টরটা কিসের মাধ্যমে প্রকাশিত? অতিভুজের মাধ্যমে প্রকাশিত। সো এইটা অলওয়েজ খেয়াল রাখবেন, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ এইটা ভুল হইলে অনেকগুলো কনসেপ্টে জটিলতা তৈরি হয়। আমি এই যে এই কনসেপ্টটা একটু দেখাবো আপনাদের একটা ক্ষেত্রে, কারণ এইটা আমাদের পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে। চলেন, আজকের ক্লাসের লাস্ট আলোচনা এটা নিয়ে যে আমরা যে ভেক্টরটাকে উপাংশে বা লম্বাংশে ভাগ করতেছি সে অলওয়েজ অতিভুজ। আমি দেখাই, একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, তাহলেই বুঝে যাবেন। ধরেন একটা ঢালু আনত তল বেয়ে কেউ উঠবে না বা নামবে। এখানে একটা ঢালু আনত তল আছে, এখানে একটা ঢালু আনত তলে একটা ভারী বস্তু এখানে ধরেন গড়াবে। তাহলে এই বস্তুটা যখন গড়াবে তার ওজন এমজি কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। তাহলে ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করতেছে।
ওজন mg খাড়া নিচের দিকে কাজ করতেছে। এই w সমান mg খাড়া নিচের দিকে কাজ করছে। এখন আপনাকে বলা হলো mgটাকে দুইটা উপাংশে ভাগ করতে। সো তাহলে কি করব দেখি। খেয়াল করেন, বলা হইল এইখানে w সমান যে mgটা, এই w সমান mgটাকে দুইটা উপাংশে ভাগ করতে বলা হইল। তাহলে কাকে উপাংশে ভাগ করছি? w সমান mg। তাহলে এটা কি? অতিভুজ। দেখেন একদম সোজা। এটা কি তাহলে অতিভুজ? পেরে গেছি আমরা সবাই যে যাকে উপাংশে ভাগ করব সে কে? অতিভুজ। এবার আসেন কোণের ব্যাপারে। এটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, এইখানকার যে কোণটা এটা তো 90। তাহলে এই কোণটা কত? 90 মাইনাস থিটা। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি থিটা হয়, ওজন খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে এটা লম্ব, এটা 90। তাহলে এই কোণটা কত? 90 মাইনাস থিটা। এবার দেখেন এটা অতিভুজ না? এবার কোণ সংলগ্ন বাহু কি? বলছি তো কোণ সংলগ্ন বাহু অলওয়েজ কি হবে? ভূমি হবে। তাহলে আমার এই যে তল বরাবর যে উপাংশ, এই যে তল বরাবর যে উপাংশটা, এখন দেখেন এই তল বরাবর উপাংশ এটা কি হচ্ছে? ভূমি হচ্ছে। কারণ w সমান mg, এইটাকে আমরা বিভাজন করছি। এটা তাহলে অতিভুজ। কোণ সংলগ্ন একটা বাহু অতিভুজ হলে অপর বাহু কি হবে? ভূমি হবে। তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি ইকুয়ালস টু কি? অতিভুজ ইন্টু কস থিটা, বাট এখানে কোণটা তো 90 মাইনাস থিটা। দেখেন ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কস থিটা। তাহলে ভূমি ইকুয়ালস টু অতিভুজ ইন্টু কস থিটা। এটা কিন্তু আমরা জানি। তাহলে খেয়াল করেন এইখানে এটা ভূমি, তাহলে ভূমি সমান কি? অতিভুজ mg ইন্টু কজ। এখানে অ্যাঙ্গেলটা কত? এটা তো থিটা না, এটা 90 মাইনাস থিটা। আর কজ 90 মাইনাস থিটা সমান কি? সাইন থিটা। তাহলে এটা হবে mg সাইন থিটা। তাহলে একটা বস্তু থিটা কোণে আনত তল বরাবর যদি থাকে, সেখানে ভূমি বরাবর বা আনত তল বরাবর যে অংশটা উপাংশটা কাজ করে সেটা কত? mg সাইন থিটা। তাহলে একটা যদি এটা mg সাইন থিটা হয়ে থাকে, এবার অন্য উপাংশটা ধরেন এই উপাংশটা, একটা সাইন থিটা হলে আরেকটা কস থিটা হওয়া ছাড়া তো উপায় নাই। আরেকটা কি হবে? কস থিটা হবে। সো এই যে দেখেন, আবারও রিপিট করতেছি, যাকে উপাংশে বিভাজন করবেন সে অলওয়েজ কি হবে? সে অলওয়েজ হবে কি? আমাদের অতিভুজ। আর কোণ সংলগ্ন বাহু একটা তো অতিভুজ, আরেকটা কি? ভূমি। এইভাবে অ্যাকচুয়ালি উপাংশগুলা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক কাজে দেয়। এবং সবচেয়ে বেশি এই উপাংশগুলা কাজে লাগবে আপনাদের গতিবিদ্যা যখন পড়বেন, পুরোটাই উপাংশ বিভাজন। নিউটনিয়ান বলবিদ্যা সম্পূর্ণভাবে উপাংশে বিভাজন করে করতে হবে। কাজ শক্তি ক্ষমতায় উপাংশে বিভাজন খুব বেশি জরুরি। তারপর মহাকর্ষ অভিকর্ষে উপাংশে বিভাজন আছে। তার মানে কি? খেয়াল করেন এই ভেক্টরের উপাংশে বিভাজনে যে দুর্বল, সে কিন্তু পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টারে যে কি খাবে? ধাক্কা খাবে। এই কারণে আপনারা কিন্তু এই জিনিসটা মনোযোগ দিয়ে করবেন এবং বুঝবেন। ওকে? সো তাহলে আমাদের উপাংশ লম্বাংশ এই পর্যন্তই, এবং আজকের যে লেকচারটা এই পর্যন্তই থাকবে। কিন্তু আমি আপনাদেরকে দুটো হোমওয়ার্ক দিয়ে দিব। কেন হোমওয়ার্ক দিব? যাতে উপাংশের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করা যায় বাসায়। সো চলেন তাহলে আমি একটু হোমওয়ার্ক দুটো আপনাদেরকে দিয়ে দিই, দুটো হোমওয়ার্ক দিয়ে দিই আমি উপাংশ নির্ণয়ের। তাহলে হোমওয়ার্ক 1, এক নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে কোন একটা ভেক্টর দিয়ে দেই 30 মানের। এই ভেক্টরের 60 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণে দুইটি উপাংশের মান নির্ণয় করো। এটা এক নাম্বার প্রবলেম। আর দুই নাম্বার একটা প্রবলেম দিয়ে দিই আপনাদের। 20 একক মানের
একটি ভেক্টরের একটি লম্বাংশ 9 একক মানের হলে অপর লম্বাংশের মান কত? লম্বাংশ দুইটি ভেক্টরটির সাথে কত কোণে আছে তাও নির্ণয় করো। ওকে, সো এই দুইটা হোমওয়ার্ক অ্যাকচুয়ালি আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনারা এই যে অ্যাপের যে লেকচার স্লাইড অংশে আজকের লেকচারের সুন্দর মতো স্লাইডগুলো পেয়ে যাবেন। সো ওখান থেকে কোশ্চেনগুলো দেখে কোশ্চেনগুলির প্র্যাকটিস করবেন। সুতরাং আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি এই পর্যন্তই ইনশাল্লাহ।